নমস্কার, সবাই ভালো আছেন তো? আমি শ্বেতা সাহা। শুনবো গল্প অল্প স্বল্পে নতুন গল্প নিয়ে খেয়ালি নদী হাজির আপনাদের কাছে। শুধুমাত্র নতুন লেখক লেখিকাদের উৎসাহ দিতেই আমাদের এই উদ্যোগ। আমাদের আজকের গল্প খুনিয়া জঙ্গল রহস্য। গল্প লিখনে সুদীপ সিংহ। চলুন তাহলে গল্প শুরু করা যাক। সপ্তাহখানেক আগেই কার্শিয়াংয়ের ডাউহিলে ভূত নিয়ে একটি কেস স্টাডি করে সবে এসেছি। এসেই শুনলাম অনিমেষ দিন 15 আগেই ট্রান্সফার হয়ে উত্তরবঙ্গে চলে গিয়েছে। অনিমেষ ফরেস্ট ডিপার্টমেন্টের এক উচ্চপদস্থ কর্মী। সেখানে নাকি হঠাৎ করেই চোরা শিকারীদের আনাগোনা শুরু হয়েছে। আচ্ছা, অনিমেষ আমার ছোটোবেলাকার বন্ধু। ওর সঙ্গে খুব একটা সাক্ষাৎ না হলেও আমাদের দুজনার অদ্ভুত একটি মিল রয়েছে। আমরা দুজনেই রাত বেরাতে জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াই। ও নিজের পেশায় আর আমি নেশায়। অনিমেষকে ফোন করে জানলাম সে লাটাগুড়ি ফরেস্ট ক্যাম্পে গিয়েছে। সেখানে নাকি শিলিগুড়ি ভুটান করিডোরকে কাজে লাগিয়ে অনেক মূল্যবান জিনিস বাইরে পাচার হয়ে যাচ্ছে। এই পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু খটকা লাগে অনিমেষের একটি কথায়। আচ্ছা, তুই কি লাটাগুড়িতে একবার আসতে পারবি? কেন, কিছু হয়েছে? তেমন বিশেষ কিছু না, তবে এই খুনিয়ার জঙ্গলে তুই এলে খুব ভালো হতো রে। কি? খুনিয়ার জঙ্গল? অনেক দিন ডুয়ার্স ঘুরে দেখা হয়নি, তাই নেহাতি ঘোরার জন্য যাওয়া যেতেই পারে। তবে 2 দিন আগেই পাহাড় থেকে নেমেছি, এরই মধ্যে আরও একটা ট্রিপ। তবে খুনিয়ার জঙ্গলের নাম শুনেই যেন রহস্যের ছায়া দেখতে পেলাম। নামের মধ্যেই কেমন একটা রোমহর্ষক ব্যাপার আছে। তাছাড়া অনিমেষ এত করে যখন বলছে, তখন নিশ্চয়ই সেখানে কিছু আছে। ভাবলাম একবার ঘুরেই আসা যাক, দেখি না সেখানে কি অপেক্ষা করছে আমার জন্য। কোথায় উঠবো জানতে চাইলে সে বলল, তোকে সেসব চিন্তা করতে হবে না, আমি নিজে তোকে স্টেশন নিতে আসবো। মঙ্গলবার রাত্রি 8:30টার সময় ট্রেন রওনা দিল। দার্জিলিং মেল। শিয়ালদহ থেকে এনজেপি পৌঁছাতে 10 ঘন্টা লাগার কথা। পরের দিন সকাল 7টার সময় ট্রেন এনজেপি পৌঁছালো। অনিমেষকে আগেই বলে রেখেছিলাম, ও গাড়ি নিয়ে আগেই স্টেশনে এসে আমার জন্য অপেক্ষা করছিল। তারপর আসতে কোনো সমস্যা হয়নি তো? না না, ট্রেনে উঠেই একটানা ঘুম দিলাম, আর ঘুমের থেকে উঠেই সোজা এখানে। চল খেয়ে নে, তারপর রওনা হওয়া যাবে। বাইরে বেরিয়ে সরস্বতী হোটেলে খাওয়া দাওয়া করে ডান দিকের পথ নিলাম। তারপর সোজা ইস্টার্ন বাইপাস ধরে এগোতে লাগলাম। বাড়িভাষা, জলেশ্বরী, আশিঘর, একটিয়াশাল এরকম কয়েকটি জনপদ পার হয়ে চেকপোস্ট দিয়ে উঠলাম সেবক রোড। এই রাস্তাটি শর্টকাট মনে হলো। মহানন্দা অভয়ারণ্যের বুক চিরে সোজা গেলাম সেবকের দিকে। সেবকেশ্বর কালী মন্দির পার হয়ে তিস্তার ওপর করোনেশন ব্রিজ পার হয়ে এক পাহাড় থেকে অন্য পাহাড় গেলাম। তারপর একের পর এক পার হলাম মংপো, ডামডিম, বাগরাকোট, শাইলি, ওদলাবাড়ি, মালবাজারের মতো ছোট ছোট জনপদ। আসার সময় যে কত ছোট বড় নদী পার হয়ে এলাম তার ইয়ত্তা নেই। পঞ্চনই, তিস্তা, চেল, শঙ্কিঝোড়া, সুখাঝোড়া, আরও কত কি। এখন শীতকাল। পাহাড়ের ওপর থেকে নদীগুলোকে সরু সুতোর মতো মনে হলেও বর্ষাকালে এই সব নদীগুলোই ফুলে ফেঁপে ওঠে। ভেবেই অবাক হতে হয়। দুধারে ছোট বড় দিগন্ত বিস্তৃত চা বাগান, ওয়াশবাড়ি, সোনালি টি এস্টেট, শাইলি টি এস্টেট, বাগরাকোট টি এস্টেট, আরও কত ছোট মাঝারি টি এস্টেট। আর সেখানে কর্মরতা মহিলা শ্রমিকেরা 2-1টি চা পাতা তুলতে ব্যস্ত। মালবাজার পার হয়ে NH-31 হাইওয়ে দিয়ে আসলে চাপড়ামারি জঙ্গল। মূর্তি নদী পার হয়ে আরও 1 কিলোমিটারের মতো গেলে সেই রহস্যজনক খুনিয়া জঙ্গল। এখানে প্রকৃতি যেন নিবিড় হাতছানি দিয়ে ডাকে, যার গহন অরণ্য জুড়ে রয়েছে অসীম আদিমতা। অর্জুন, বকুল, বয়রা, সেগুন, শাল প্রভৃতি গাছের ছায়ায় খুনিয়া জঙ্গল সত্যিই হয়ে উঠেছিল রহস্যময়ী। কিছুটা এগোলেই এসে পৌঁছালাম খুনিয়া মোড়ে।
পূর্ব ও পশ্চিম ডুয়ার্সের মধ্যে সেতু হিসেবে রয়েছে এই খুনিয়া মোড়। এখান থেকে 4টি রাস্তা চারদিকে চলে যায়। একটি রাস্তা চলে গেল বিন্দু ও ঝালংয়ের দিকে, একটি রাস্তা বাতাবাড়ি জঙ্গলের দিকে, একটি রাস্তা মালবাজারের দিকে অর্থাৎ যেদিক দিয়ে আমরা এলাম, এবং একটি রাস্তা গরুমারা অভয়ারণ্যের দিকে। বাতাবাড়ি জঙ্গলের দিকে যাওয়ার পথে আরও একটি জিনিস নজরে পড়ল, তা হলো খুনিয়া জঙ্গলের ওয়াচ টাওয়ার, যার নাম চন্দ্রচূড়া ওয়াচ টাওয়ার। যদিও সবাই সেটাকে খুনিয়া ওয়াচ টাওয়ার হিসাবেই চেনে। সেদিন রাত্রিটা কাটিয়েছিলাম অনিমেষদের বাড়িতেই। পরের দিন সকালে উঠে ও আমাকে ওদের দপ্তরে নিয়ে গেল এবং ওইখান থেকে আমরা সোজা বেরিয়ে পড়লাম জঙ্গল দেখার উদ্দেশ্যে। জঙ্গল যে এত ঘন হতে পারে তা এখানে না আসলে আর বুঝতাম না। আমি এর আগেও বহুবার জঙ্গলে এসেছি, তবে এতটা ভিতরে এর আগে আসিনি। নেহাত আজকে অনিমেষ আছে তাই ও আমাকে বলল, সমগ্র খুনিয়া জঙ্গলটি মূর্তি নদীর অববাহিকা ঘেঁষা লাটাগুড়ি, চালসা, ধূপজোড়া, বাতাবাড়ি, চাপড়ামারি, রসময়, কালিকাপুর, নেওড়া, গরুমারা অঞ্চল। আমি বললাম, তুই যে এখানে কি বলবি বলে ডেকে পাঠালি? সেটাই তো বলি, শোন। গত 19শে নভেম্বর আমাদের ক্যাম্পের কয়েকজন রেঞ্জার গরুমারা থেকে খুনিয়া জঙ্গলের দিকে টহলদারি করতে বেরিয়েছিল। ওরা গাড়িতে ছিল 4 জন। এমন সময় ওরা রাস্তার ওপর অশরীরী কিছু লক্ষ্য করে এবং গাড়ি ঘুরিয়ে লাটাগুড়ির উদ্দেশ্যে চলে যায়। আই সি। আচ্ছা অনিমেষ, এখানে আশেপাশে কোনো লোকালয় নেই? একসময় জঙ্গলের মধ্যে খুনিয়া বস্তিতে একটি গোষ্ঠী বাস করত, তবে এখন তাদের জঙ্গলের বাইরে পুনর্বাসন দেওয়া হয়েছে। এখন খুনিয়া জঙ্গলের মধ্যে কোনো বসতি নেই। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে না, তুই যে কালকে দেখলি, সেটাই এখানকার প্রধান দেখবার জিনিস। যারা গরুমারাতে আসে তারা এটা দেখতে আসবেই। তবে এখানে একটাই অসুবিধা, থাকবার কোনো সুবিধে নেই। আর এমনিতেই যা পরিস্থিতি, এখন থাকারও অনুমতি দেওয়া যাবে না। আচ্ছা, তুই কি ভূতে বিশ্বাস করিস? দেখ, নিজের চোখে দেখিনি, ভূত আছে এটা আমি মানিও না। তবে সত্যি এই জঙ্গলে রাতের বেলায় আজব রকম সব ঘটনা ঘটে, পুরো পরিবেশটাই পাল্টে যায়। তাই তোকে ডাক দেওয়া। তুই তুই কি একটু তদারকি করবি ভাই? দেখ, আসলে আমার সঙ্গে আমি প্যারানর্মাল কিটসগুলো নিয়ে আসিনি, তবে তুই যখন বলছিস একটা চেষ্টা করে দেখতে পারি। তবে তার জন্য তো রাত্রিটা ওই জঙ্গলে কাটাতে হবে। না না, শুধু খাওয়ার ব্যবস্থা আর ঘুমানোর ব্যবস্থা থাকলেই হলো। তুই তো জানিস এই দুটো জিনিস ছাড়া আমি অচল। বাতাবাড়ি জঙ্গলে রেঞ্জার অফিসে গিয়ে এক রিটায়ার্ড রেঞ্জারের কাছে চাবি আনতে গিয়ে দেখি ভদ্রলোক মূর্তি বানাচ্ছেন। হাতে তখনও কালো কাদা মাটি লেগে আছে। আপনার এই অভ্যাসটা গেল না দেখছি। আপনাকে দেখে আমার একটাই কথা মাথায় আসে, সেটা হলো মূর্তি গড়েন মুরলীবাবু মূর্তি নদীর ধারে। তা হঠাৎ এদিকে কি মনে করে? আর আপনার সাথে যেই ভদ্রলোক, উনাকে তো ঠিক চিনলাম না। এ হলো আমার বন্ধু আলাপন মজুমদার। কলকাতায় থাকে, এখানে বেড়াতে এসেছে। ওকে একটু খুনিয়ার জঙ্গল দেখাতে নিয়ে এসেছি। আপনার কাছে পুরনো বিট অফিসের যে চাবিটা রয়েছে ওটা নিতে এসেছি। ওদিকে যাওয়া কি ঠিক হবে? আমার বন্ধু প্যারানর্মালিস্ট, তাই ওকে এখানে নিয়ে আসা। দিন তো চাবিটা, আমার আবার তাড়া আছে। মুরলীবাবু চাবি নিয়ে আসলে আমি তাকে বলি, আপনার হাতের কাজ তো খুবই ভালো, তা এইগুলো কি বিক্রির উদ্দেশ্যে নাকি স্রেফ শখ পূরণ? স্রেফ শখ পূরণ। তা আমি যদি তা কিনতে চাই দেবেন? না মশাই, ওইটা হচ্ছে না। আমি এগুলো বিক্রির জন্য বানাই না। তবে আপনি অনিমেষবাবুর বন্ধু, আপনি চাইলে আপনাকে আমি এমনিই দিতে পারি। ধন্যবাদ। হ্যাঁ, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আবার আসবো। নমস্কার। চাবি নিয়ে আমরা বিট অফিসের দিকে রওনা দিলাম। গিয়েই দেখি অফিসের সামনে তোরণ দেওয়া, আর সেখানে একটি গন্ডারের ছবি দিয়ে নিচে লেখা রয়েছে সেভ ওয়াইল্ড লাইফ। অনিমেষ চলে গেলে আমি আরেকবার বনের ভিতর গেলাম। বেশ গা ছমছমে পরিবেশ। এদিকে পর্যটকেরাও আসে না, কেননা এইদিকে
পর্যটকদের আসার অনুমতি নেই। ঘুরতে ঘুরতে কত প্রজাতির পাখির ডাকই না শুনছিলাম। আলো যখন পড়ন্তের দিকে, তখন ফিরে আসবার সময় শরীরটা কেঁপে উঠল। আমার মনে হচ্ছিল কেউ আছে যে আমাকে অনেকক্ষণ ধরে ফলো করছে। আমি এর আগে বহু ভূতের কেস দেখেছি, কিন্তু এরকম ফিলিং কখনো হয়নি। আমি একা, তাই হয়তো আমার এরকম লাগছে, নাকি আমার স্নায়ু দুর্বল হয়ে আসছিল। আমি নিজে কখনো ভূত বিশ্বাস করি না, তবে হ্যাঁ, নেগেটিভ এনার্জি বলে যে কিছু থাকতে পারে তা আমি জানতাম। ভাবতে ভাবতে আমার শির দ্বারা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। আমার মনে হলো আমার ঘাড়ের কাছে কে একজন নিঃশ্বাস ফেলছে। একটু পর আমার ঘাড়ে হাত রাখলো। এই শীতেও আমার কপালে ঘাম ফুটে উঠল। সেই স্পর্শ আমি আজও ভুলতে পারিনি, আর কোনোদিনও পারবো না। কি ঠান্ডা সেই স্পর্শ! মনে সাহস জোগালাম। জানতাম এটা মনের ভুল ছাড়া কিছুই হতে পারে না। পেছন ঘুরে যা দেখলাম তা ভাবলে এখনো আমার সারা শরীর ভয়ে শিরশির করে ওঠে। দেখি একটা পাইথন গাছের ডাল বেয়ে আমার ঘাড়ের ওপর পড়েছে, আর সেটা আমার গলায় শক্ত পেঁচ লাগানোর মতলব করছে। দ্রুত তার সঙ্গে সেই স্থান পরিত্যাগ করলাম। ভাবলাম এই সন্ধেবেলায় এই গভীর জঙ্গলে ভূতের ভয় না থাকুক, বন্য জন্তুর ভয় রয়েছে, তাই বিট অফিসে চলে আসলাম। রাত্রে খাওয়া দাওয়ার পর যখন শুতে যাব, রাত্রি তখন 9টা, কিন্তু ইতিমধ্যেই মনে হচ্ছে রাত্রি কত গভীর। মাঝরাত্রে একটি অদ্ভুত অস্বস্তিতে ঘুম ভাঙল। ঘুমের ঘড়ি শুনতে পেলাম আমি যেই ঘরে শুয়ে আছি তার পেছনেই বনের মধ্যে দিয়ে কে যেন হেঁটে বেড়াচ্ছে। আর একটু পরে শুনতে পেলাম একটি সুন্দর সুর, কে যেন গান করছে, মেয়েলি কণ্ঠ। গান! আমার কান বাজছে না তো? এত রাত্রে এই বনে আবার মেয়ে কোথা থেকে আসবে? বাইরে বেরিয়ে যে দিক থেকে সুরটা আসছে সেই দিকে এগিয়ে গেলাম। বাইরে তখন ঘুটঘুটে অন্ধকার আর ঘন কুয়াশায় আবৃত, কিছু পরিষ্কার করে বোঝা যাচ্ছে না। হঠাৎ মনে হলো পেছনের নোয়াঞ্জলি থেকে একটি শব্দ আসছে, কেউ যেন এইদিকেই আসছে। 4 পায়ে হাঁটা প্রাণী। আমার বড্ড ভয় করতে লাগলো। সঙ্গে ঘোষ ডিটেক্টরটা না নিয়ে আসায় আক্ষেপ করতে লাগলাম। দূরে কত বন্য জন্তুর আওয়াজ শোনা যাচ্ছে। একটু দূরেই একটি হায়না ডেকে উঠল। তারপর শেয়াল, হাতি তো রয়েইছে। কিছুক্ষণ পর দূরে বড় গাছগুলোর দিকে চোখ যেতেই চক্ষু চড়ক গাছ। একটি কালো ছায়া মূর্তি যেন আমার দিকেই আসছে। আমি সেদিকে মুখ ঘোরাতেই সেটি আবার বড় গাছগুলোর দিকে সরে গেল। আমি কিছুটা ভয় পেয়ে ঘরে চলে আসলাম। নিজের ওপর তখন রাগ হচ্ছিল, আবার হাসিও পাচ্ছিল। যেই আমি কিনা প্যারানর্মালিস্ট, সেই আমি ভূতের ভয় পাচ্ছি। সেদিন রাত্রেবেলায় কখন ঘুমিয়েছি মনে নেই। পরদিন সকালে যখন উঠলাম, রাত্রের সব ঘটনাকে স্বপ্ন বলে মনে হচ্ছিল। খুনিয়া মোড়ে এসে চা খেয়ে আমি একটু ওয়াচ টাওয়ারটার দিকে গেলাম। উপরে উঠে প্রকৃতির যে অপরূপ শোভা দেখলাম তা এক কথায় নৈসর্গিক। দূরে গন্ডারগুলো দৌড়াচ্ছিল, হাতিগুলো মূর্তি নদীতে জল খেতে এসেছে। হঠাৎ একজন পুলিশ ইন্সপেক্টর উঠে এলো ওয়াচ টাওয়ারে। আমি ভাব বিনিময় করার জন্য বললাম,
কি ব্যাপার, সকাল সকাল ইন্সপেক্টর সাহেবের জঙ্গল ভ্রমণ করা? কেন, আসা যায় না নাকি? না, সেরকম কিছুই না, তবে এমনটা তো সচরাচর দেখা যায় না, তাই। আচ্ছা, নমস্কার, আমি আলাপন মজুমদার, কলকাতা থেকে এসেছি। ওই রেঞ্জ অফিসার আছে না, অনিমেষ মিত্র, ও আমার বন্ধু, ওর এখানেই উঠেছি। আমি যে আসলে বিট অফিসে উঠেছি, আর অনিমেষ যে আমাকে ভূত নিয়ে তদারকি করতে বলেছিল সেটা ওনাকে আর জানালাম না। ও নমস্কার, আমি সনাতন সমাদ্দার। সবাই ইন্সপেক্টর সমাদ্দার নামেই চেনে। আচ্ছা, আমার বন্ধুর কাছে শুনেছিলাম এখানে নাকি ভুতুরে কার্যকলাপ হয়। আমার তা মনে হয় না। আমি তো ছোট থেকেই এখানে থাকি, বাড়ি মালবাজারে। কখনো এমনটা আগে ঘটেনি। আর তাছাড়া ভূত থাকতে গেলে তো কোনো ইনসিডেন্ট ঘটা দরকার, কিন্তু এখানে সেরকমটা কখনো ঘটেনি। কিছুক্ষণ চুপ থাকার পর তিনি আবার বললেন, ভুতুরে ঘটনা সবার প্রথম সামনে আসে গত বছর 19শে নভেম্বর। যদিও এই ঘটনাটা আমার জানা, কিন্তু এরপর তিনি যেটা বললেন সেটা অবশ্যই আমার কাছে জানা ছিল না। আসলে এই এরিয়াতে কয়েক মাস যাবৎ সোনা পাচার হচ্ছে। আমি তারই তদন্ত করছি। কোন দিক দিয়ে কিভাবে যে তারা সোনা পাচার করছে সেটাই বুঝতে পারছি না। এই তো গত পরশুদিন লাটাগুড়ির মহাকাল মন্দির থেকে একটা প্রাচীন সোনার রুদ্রমূর্তি খোয়া গেছে। তারপর তিনি তার মোবাইলে আমাকে রুদ্রমূর্তির একটি ছবি দেখালেন। আমার ধারণা সোনা পাচারকারীরা সেটা পাচার করে এই জঙ্গলেই কোথাও গা ঢাকা দিয়ে বসে আছে। তবে গোদের ওপর বিস্ফোরা কি জানেন? এই ভূতের তাণ্ডব। ফোর্স নিয়ে যে এই বনে অভিযান করব তারও উপায় নেই। দুজনে আবার চুপ করে আছি। আজ তাহলে চলি, আপনার সাথে মিট করে ভালো লাগলো। ও আর হ্যাঁ, অনিমেষকে বলবেন খুব শীঘ্রই আমি তাদের বাড়ি যাচ্ছি, সেখানে জমিয়ে আড্ডা দেওয়া যাবে। সমাদ্দারবাবু চলে গেলে আমার কালকে রাতের কথা মনে পড়ল, আর তক্ষুনি নদীর দিক থেকে হু হু করে ঠান্ডা হাওয়া এসে আমাকে বাস্তবে নিয়ে এলো। আবারও কালকে রাত্রের সেই অজানা ভয় শরীরে দেখা গেল। মনে হলো আবার কেউ যেন আমাকে ফলো করছে। অশরীরী আত্মা কি? না, এমনটা হতে যাবে কেন? সত্যিই কি তাহলে আমার স্নায়ু দুর্বল হয়ে গেছে? সেখানে আমার আর মন টিকলো না, তাই চলে আসলাম। দুদিন ধরে অনিমেষ খোঁজও নেয়নি। সে কি আমাকে ভুলে টুলেই গেল নাকি? দুপুর গড়িয়ে যখন বিকেল হলো তখন একটু হাঁটতে হাঁটতে হাইওয়ের দিকে আসলাম। এই মোড়টাই খুনিয়া মোড়। জনবসতি এখানে আছে, তবে হাতে গোনা। কয়েকটা দোকানও আছে। একটি দোকানে গেলাম চা খেতে। চা খেতে খেতে হঠাৎ চোখ পড়ল ইন্সপেক্টর সমাদ্দারকে। ভুটানে যাওয়ার গাড়িগুলোকে চেক করছে, যাকে বলে নাকা চেকিং করা। হাঁক দিয়ে কাছে গিয়ে দেখলাম একটি ঝামেলা হয়েছে। একটি মূর্তি ভরাট করা গাড়িকে ইন্সপেক্টর সমাদ্দার পারমিটের কারণে আটক করেছে। কি ব্যাপার সমাদ্দার সাহেব, এত ঝামেলা কিসের? আর বলবেন না, পারমিটের কারণে একটা গাড়ি আটকেছি। গাড়ি ভর্তি বিভিন্ন দেবদেবীর মূর্তি। এখন ড্রাইভার বলছে এগুলো মুরলীধর বাবুর গড়া মূর্তি। এখন তাই বিনা পারমিটে ছেড়ে দিতে হবে। হ্যাঁ, এই কারণেই তো দেশটা রসাতলে গেল। যে কেউ আসবে আর এসে বলবে আমাকে অমুকবাবু পাঠিয়েছেন, ব্যাস কাজ শেষ। আর আমাদেরও কিছু করার থাকে না। এইসব বাবুদের উপর মহল পর্যন্ত হাত আছে। কিছু বললেই এক ফোন, ব্যাস আমাদেরও কিছু করার থাকে না। কিন্তু আমি যতদূর জানি মুরলীধর বাবু তো মূর্তি বিক্রির জন্য গড়েন না। এটা ওনার শখ বলতে পারেন। আর তাছাড়া আমি যতদূর জানি উনি মাটির মূর্তি বানান। আর এগুলো দেখছি তো পাথরের মূর্তি। হয়তো পাথরের মূর্তিও তৈরি করেন। আর বিক্রির কথা বলছেন? টাকার জন্য করতে পারে না এমন মানুষ পৃথিবীতে কমই আছেন। তাকে বিদায় জানিয়ে আমি খুনিয়া ওয়াচ টাওয়ার পেরিয়ে খানিকটা ভেতরের দিকে গেলাম। এখন পড়ন্ত বিকালবেলা, তাই পর্যটকেরা ফিরে যাচ্ছে। আরও খানিকটা এগোতে চোখে পড়ল একটি চার্চ, পরিত্যক্ত চার্চ। মানুষজন এখানে যাতায়াত করে না দেখেই বোঝা যাচ্ছে। চার্চের পেছন দিকে রয়েছে একটি কবর। আরেকটু এগোতেই একটি চকচকে জিনিস চোখে পড়ল।
অন্ধকারে সেটা যে কি তা ঠাউর করতে পারলাম না। আরেকটু পর্যবেক্ষণ শুরু করতে যাব এমন সময় একটি আওয়াজ কানে এলো, একটি জিপ গাড়ির আওয়াজ। এদিক থেকে চলে গেল। হয়তো পর্যটকদের জিপের আওয়াজ, সন্ধ্যা হয়েছে তাই ফিরে যাচ্ছে। তবে যেখানে মানুষজন আসে না সেখানে জিপ গাড়ির আওয়াজ শুনে অবাকই হলাম। আর একটু এগিয়ে দেখলাম কয়েকটা পাথরের মূর্তি। এই চার্চে হিন্দু মূর্তি কোথা থেকে এলো? এটা ভাবতে ভাবতে জানলা দিয়ে ভিতরে দেখে অবাক হয়ে গেলাম। হঠাৎ মনে হলো কেউ আমাকে ফলো করছে। ওদিকে পশ্চিম আকাশে সূর্যের শেষ কিরণটুকু ডুব দিতেই চারিদিক ঘন অন্ধকারে নিমজ্জিত হলো। একে শীতের সন্ধ্যা, তার উপর এই গভীর জঙ্গলের সন্ধ্যা নামতেই ঘন অন্ধকারে চারিদিক ঢেকে গেল। হঠাৎ আমার শরীরের সেই অজানা ভয় সাড়া দিয়ে উঠল। আমি তড়িঘড়ি করে সেই স্থান ত্যাগ করতে পেছনের দিকে যেই পা বাড়ালাম, দেখলাম খুনিয়া ওয়াচ টাওয়ার থেকে বেশ খানিকটা দূরে চলে এসেছি। অনেকক্ষণ থেকে হাঁটছি, তবে রাস্তা শেষ হওয়ার নাম নেই। আমি যখন প্রায় কবর থেকে বেরিয়ে এসেছি, হঠাৎ একটি মিষ্টি গন্ধ নাকে যেতেই মাথা ভারী হয়ে গেল, আর চোখে নেমে এলো প্রচুর ক্লান্তি। সকালে অনিমেষ এসে আমাকে বাইরে থেকেই ডাক দিয়ে ডেকে তুলল। আলাপ আলাপ, ওঠ, আর কত ঘুমোবি? সকাল হয়ে গেল যে। আমি যেই বাইরে অনিমেষের কাছে যাওয়ার জন্য দরজার বাইরে পা বাড়ালাম, ঠিক তখনই ভেতর থেকে আর একটা ডাক আমার পা আটকে দিল। ভেতর থেকে অনিমেষ ডেকে উঠল। না আলাপ, যাস না, ভেতরে আয়। ঘুমের ঘরে কোথায় যাচ্ছিস? ওঠ, চোখ মেলে তাকা। কিন্তু এ কী করে সম্ভব? আমি যে বাইরেও স্পষ্ট অনিমেষের ডাক শুনতে পেলাম। আমি বাইরে বেরিয়েই অনিমেষের চোখ দেখে অবাক হয়ে গেলাম। সেই চোখ দুটো যেন আমাকে সম্মোহিত করছে। সেই চোখ দুটোই আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করছে। চোখ দুটো ফাঁকা, সাদা অংশটি নেই, শুধু কোটরটি রয়েছে। আমি সেদিকে আর এক পা বাড়ালে পেছন থেকে অনিমেষ আমাকে এক ধাক্কাতে মেঝেতে ফেলে দিল। তারপর আমি নিজেকে উদ্ধার করি কাল সন্ধ্যার সেই কবরে। তার মানে আমি এখানেই ঘুমিয়ে পড়েছিলাম আর এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। আজ সকালে তোকে ডাকতে গিয়ে দেখি দরজায় তালা দেওয়া। ভাবলাম তুই বুঝি একটু হাঁটতে বেরিয়েছিস। তারপর খুনিয়া ওয়াচ টাওয়ারের এদিকটা দিয়ে যাওয়ার সময় কবরটার দিকে চোখ পড়তেই তোকে দেখতে পাই। তা তুই এখানে এলি কি করে? আর তোর এই অবস্থাই বা কেন? কাল সন্ধ্যায় কি হয়েছিল সেসব ভাবাই সব মনে পড়ে গেল। তারপর উঠে অনিমেষকে বললাম, ইন্সপেক্টর সমাদ্দারকে ফোন করে বল যত শীঘ্রই সম্ভব ফোর্স নিয়ে এই চার্চে আসতে। কেন, কি হয়েছে এইসব জানতে চাইলে বলবি, স্পটে গেলে সব জানা যাবে। কুইক কুইক কুইক। সে প্রথমটা ভ্যাবাচাকা খেয়ে শুধু বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি ওকে যত তাড়াতাড়ি সম্ভব মুরলীবাবুর বাড়িতে নিয়ে যেতে বললাম। থানা থেকে এখানে আসতে ঘন্টা দেড়েক সময় লাগবে। সেখানে গিয়ে পৌঁছাতেই আমি শটান ভিতরে প্রবেশ করে বললাম, মুরলীবাবু, আপনি বলেছিলেন না আমাকে একটি মূর্তি দেবেন, তো এখন চাচ্ছি। আমাকে আপনি একটি রুদ্রমূর্তি দিতে পারবেন? কিন্তু আমার কাছে যে রুদ্রমূর্তি নেই। বানিয়ে দেবেন? কিন্তু আমি তো কখনো সেরকম মূর্তি দেখিইনি, তাহলে কি করে বানাবো? দেখুন, আপনার উপযুক্ত পারিশ্রমিক লাগলে তা আমি আপনাকে দেব, তবে আমাকে সেই মূর্তি আজ আর এই মুহূর্তেই দিতে হবে। দেখুন, যদি সেরকম মূর্তি আমার কাছে থেকেও থাকে সেটা আমি আপনাকে কেন দেব? আর তাছাড়া আমি বিক্রির জন্য মূর্তি গড়ি না, এটা আমার শখ বলতে পারে। তার মানে আপনার কাছে মূর্তি আছে, আর তা আপনার কথাতেই স্পষ্ট। আপনার যত টাকা লাগে আমি দেব, শুধু ওই মূর্তি আমার চাই, আর সেটা আজকেই আর এক্ষুনি। ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি মূর্তি নিয়ে আসছি। অনিমেষের দিকে তাকিয়ে বুঝলাম সে বেচারা রীতিমতো ভ্যাবাচাকা খেয়ে গিয়েছে, আর সেটা তার চোখে ও মুখের দৃষ্টিভঙ্গিতে স্পষ্ট। কিছুক্ষণ পর তিনি খালি হাতে ফিরে এলেন। তার মুখের রং একদম ফ্যাকাশে হয়ে গেছে। কি মুরলীবাবু, মূর্তি পেলেন? মূর্তি নেই বুঝি? না, পাচ্ছি না।
কিন্তু মূর্তিটা তো আমার কাছেই। মূর্তি আমার কাছে আছে, চলুন মূর্তি নিয়ে আসা যাক। তারপর আমরা আবার সেই পরিত্যক্ত চার্চে গেলাম। একজন চালাক এতটাই চালাক যে সে কখনই এইটা বুঝতে পারে না যে তার চালাকিও অন্য কেউ ধরতে পারে। আপনি ধরা পড়ে গেছেন মুরলীধরবাবু, আপনার খেলা শেষ, এবার জেলে গিয়ে মূর্তি করবেন। প্রথমটাই তিনিও একটু অবাক হয়ে গিয়েছেন, তারপর নিজেকে সামলে এক অট্টহাস্যি দিয়ে সজোরে দুটো হাততালি মারলেন। এরপর চার্চের ভেতর থেকে 4 জন ষণ্ডা মার্কা লোক এসে আমাদের সামনে উপস্থিত হলো এবং আমাকে আর অনিমেষকে গাছে বসিয়ে বেঁধে দিল। তারপর তিনি বলা শুরু করলেন, পারবেন না, পারবেন না, আমাকে জেলে ঢোকানো অত সহজ বিষয় নয়। এই মুরলীধর কখনো কাঁচা কাজ করে না। এবার বলুন তো, মূর্তি কোথায় রেখেছেন? দাঁড়ান, এত তাড়াহুড়ো করলে হবে? আগে আপনাদের জেলে পাঠাবার ব্যবস্থাটা করি। ঘুঘু দেখেছ, ফাঁদ দেখনি, ভূতের ফাঁদ। এখন আপনাদের দুজনকে মেরে খুনিয়া জঙ্গলে ফেলে দিলে লোকে ভাবে ভূতের কর্ম। আসলে কি জানেন, এই ভূত প্রেত কিছুই না, সবই আমাদের কারসাজি, যাতে করে কেউ জঙ্গলে না আসে আর আমরা বিনা বাধায় আমাদের কাজ করতে পারি। আপনি বললেন না যে আপনি কাঁচা কাজ করেন না, অথচ আমাদের খুনিয়া জঙ্গলের রহস্য বলে দিলেন। এখন তো এই খবর সব জায়গায় চাউর হয়ে যাবে। তবে রে, বেঁচে থাকলে না বাইরে চাওর করবি? এই বলে তিনি হাতে পিস্তল তুলে যেই আমাদের দিকে তাক করলেন, সঙ্গে সঙ্গে একটি বন্দুকের আওয়াজে মুরলীবাবুর হাত থেকে পিস্তল পড়ে গেল। এতক্ষণে ইন্সপেক্টর সমাদ্দার এসে উপস্থিত হলেন, সবাইকে অ্যারেস্ট করলেন এবং আমাকে ধন্যবাদ জানিয়ে বললেন, আচ্ছা, আপনি কি করে এই ষড়যন্ত্রটা ধরে ফেললেন? এরকম যে হতে পারে এটা তো আমাদের মাথাতেই আসেনি। আসলে আমি যেদিন প্রথম মুরলীবাবুর বাড়িতে যাই সেদিন তিনি মূর্তি গড়ছিলেন, মাটির মূর্তি, আর তার হাতে ও আঙুলের ডগায় তখনও লেগেছিল কাদামাটি। তবে আশ্চর্যের কথা কি জানেন, প্রায় আধ ঘন্টা ওনার বাড়িতে থেকে যখন ফিরে আসছিলাম তখন খেয়াল করলাম তার হাতে লেগে থাকা মাটির রঙের কোনো পরিবর্তন হয়নি। মাটি শুকিয়ে গেলে কালো রং সাধারণত সাদা হয়ে যায়, তবে এই ক্ষেত্রে সেটা ঘটেনি। দ্বিতীয় সন্দেহ হয় কালকে যখন আপনি রাস্তায় গাড়ি চেকিং করছিলেন, সেদিন শুনতে পাই মুরলীবাবুর বানানো মূর্তি বিক্রির জন্য পাঠানো হচ্ছে, সেটা দেখেও একটি খটকা লাগে। তৃতীয়ত সব কিছু চোখের পর্দা খুলে দিল। কালকে সন্ধ্যায় যখন আমি চার্চে যাই সেখান থেকে একটি গাড়ি চলে আসে রাস্তার দিকে, আর সেই গাড়ি অন্য কোনো গাড়ি না, এটা সেই গাড়িটাই যেটা করে কালকে মূর্তি বিক্রির জন্য ভুটানের দিকে গিয়েছিল। সেখানে আমি চার্চের ভেতরে উকি মারতেই ভেতরে অনেক সোনার হিন্দু মূর্তি দেখলাম। চার্চে যীশুখ্রিস্টের মূর্তি থাকতেই পারে, তা বলে হিন্দু মূর্তি? আরেকটি জিনিস খেয়াল করলাম, পাশের ঘরে কয়েকজন মূর্তি কোটিং করেছে, আর তাদের মধ্যেই একজন ছিল মুরলীধর মহাশয়। সে না হয় বুঝলাম, তবে ভূতের ব্যাপারটা তুই জানলি কি করে? আসলে প্রথম দিকটায় আমিও বেশ ভয় পেয়ে গিয়েছিলাম। আমি কেস স্টাডি করছি, তবে এরকম অনুভূতি এই প্রথম ঘটল, আর তখন নিজের ওপর বেশ রাগ হচ্ছিল। তারপর কাল সকালে যখন খুনিয়া ওয়াচ টাওয়ারের দিকে গেলাম তখন একটি নোয়াঞ্জলিতে মানুষের পায়ের ছাপ দেখলাম, আর যেখানে পায়ের ছাপটা ছিল সেদিক থেকে গত পরশু রাতে একটি অদ্ভুতুরে আওয়াজ কানে এসেছিল। আর তারপর ইন্সপেক্টর সমাদ্দারের সাথে আলাপ, তার কাছেই জানতে পারি এখানে আসলে কখনোই কোনো ভূতুরে পরিবেশ ছিলই না, আর সেরকম কোনো কাণ্ড কারখানা হয়নি যে নেগেটিভ এনার্জি পাওয়া যাবে। তার ফলে আমি শিওর হই আসলে ওদের পরিকল্পনা ছিল ভুতুরে পরিবেশ তৈরি করে জঙ্গলে মানুষজনের প্রবেশ যত সম্ভব কমানোর। আর আজকে সকালে তোর ওই রকম অবস্থা কি করে হলো? আসলে ওরা প্রথম দিন থেকেই আমাকে ফলো করছিল, আর তারই মধ্যে আমি কালকে সন্ধেবেলায় ওদের সিক্রেট জায়গাটা দেখে ফেলি। হয়তো প্রাণেই মেরে ফেলতো, তবে যেহেতু
তোর আর ইন্সপেক্টর সমাদ্দারের সঙ্গে আমার আলাপ আর খুন করলে ভূতের নামে সাজানো গল্পটা স্রেফ আজগুবি হয়ে যাবে। তাই তারা আমার ওপর ক্লোরোফর্ম স্প্রে করে যাতে আমি অজ্ঞান হয়ে পড়ে থাকি, আর এটাকে ভুতুরে কার্যকলাপ ভেবে পিছু হটি। তবে ওরা হয়তো জানতো না স্প্রে মারার সময় আমি দুজনকে দেখে ফেলেছিলাম। তাহলে এই ব্যাপার, ওরা সোনার মূর্তির ওপর কোটিং ইউজ করতো যাতে করে সবাই ভাবে পাথরের মূর্তি। বাহ, আর তাতে করে এটা যে সোনার মূর্তি এটা কেউ ধরতে পারতো না। আর আমরাই কি মূর্খ, মেটাল ডিটেক্টর দিয়ে চেক করলেই সব ধরা পড়ে যেত। তবে একটা প্রশ্ন, ওরা মাটি থাকতে কোটিং কেন ইউজ করতো না? ভালো প্রশ্ন। ওরা যদি মাটি ইউজ করতো তাহলে হয়তো আমি ওদের কারচুপি ধরতেই পারতাম না, কেননা মুরলীবাবুর হাতে লেগে থাকা মাটি সাদা হয়ে যেত আর আমার সন্দেহই জন্মাতো না। তবে কি জানেন, মাটি ইউজ করলে ওদের ধরা পড়বার চান্সটা হয়তো অনেকটাই বেড়ে যেত, কেননা মাটির মূর্তি সেরকম ভারী হয় না যতটা পাথরের মূর্তি। আর সোনার ওপর কোটিং করাতে সবাই ভাবতো পাথরের মূর্তি, তাই এত ভারী। আর রুদ্রমূর্তির ব্যাপারটা? কালকে সন্ধ্যায় যখন আমি কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন একটি চকচকে জিনিস দেখে থমকে গেলাম। পরে সেটাকে দেখি একটি সোনার ত্রিশূল ও একটি সোনার সাপ। পরে ওরা রুদ্রমূর্তি ভুলে চলে গেলে আমি তা উদ্ধার করে এই কবরেই রেখে দিই। ওরা আমাকে ফলো করছিল ঠিকই, তবে রুদ্রমূর্তিটার ব্যাপারে ওরা জানতো না। এই যে ইন্সপেক্টর সমাদ্দার, এই হলো আপনার রুদ্রমূর্তি। এই বলে আমি কবরে হাত ঢুকিয়ে একটি রুদ্রমূর্তি বার করে আনলাম। কিন্তু এটা যে সেই মূর্তিটা তা বুঝবেন কেমন করে? দেখুন তো এবার। এই বলে আমি সেই সাপটা ত্রিশূলটা রুদ্রমূর্তির যথাস্থানে লাগালে সমাদ্দারবাবু বলে ওঠেন, হ্যাঁ হ্যাঁ, এই তো সেই রুদ্রমূর্তি। এই ছিল আমাদের আজকের গল্প খুনিয়া জঙ্গল রহস্য। গল্পে আলাপনের চরিত্রে আপনারা শুনলেন ঋতঙ্গ রায়ের কণ্ঠ, অনিমেষের চরিত্রে আপনারা শুনলেন সৌরভ শর্মা চৌধুরীর কণ্ঠ, মুরলীবাবুর চরিত্রে আপনারা শুনলেন সুদীপ সিংহের কণ্ঠ এবং ইন্সপেক্টর সমাদ্দারের চরিত্রে আপনারা শুনলেন অভিনব নাথের কণ্ঠ। ধন্যবাদ।